সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটা কথা বলতেই হবে, এমন একজন নায়িকা যিনি 50-এর দশক থেকে 70-এর দশকের শেষ ভাগ অবধি দাপটের সঙ্গে অভিনয় করলেন, কিন্তু তারপর তাকে আর রূপালী পর্দায় দেখা গেল না। শুধু রূপালী পর্দায় কেন, লোকচক্ষুর অন্তরালে তিনি কাটিয়ে দিলেন বহু বছর। আজ এই মাসেই তার মৃত্যু হয়েছিল। তিনি মহানায়িকা সুচিত্রা সেন। আজকে এই বিষয় নিয়ে যিনি আলোচনায় আছেন তিনি সাংবাদিক সুমন গুপ্ত। সুমনদা, আপনাকে স্বাগত সঙ্গে তন্ময় অনুষ্ঠানে। আরেকবার আপনাকে স্বাগত। তিনি চলে গেলেন 2014-র 17ই জানুয়ারি। এখন এই যে চলে যাওয়া, তার মহাপ্রস্থান, সেটাও হলো একেবারে অন্তরালে। সুমনদা, আপনাকে প্রথমে যেই প্রশ্নটা করব, আপনি সুচিত্রা সেন নিয়ে বই লিখেছেন, রিসার্চ করেছেন তার ব্যাপারে, বহু লোকের সঙ্গে কথাবার্তাও বলেছি। হ্যাঁ, তার সমসাময়িক যারা পরিচালক, শিল্পী, কলাকুশলী, অনেকের সঙ্গে কথা হয়েছে আমার নানা ব্যাপারে। তার চরিত্র চিত্রণ, তার মুড, তার পারিবারিক পরিমণ্ডল, সমস্ত কিছু নিয়েই কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তার শুটিংয়ের নানা রকম খবরাখবর সমস্ত কিছুই পেয়েছি তাদের মাধ্যমে আর কি। এটা বিরাট বড় ব্যাপার, একটা ভাস্ট একটা ব্যাপার আর কি। যেটা আমার যে বই আমি যেটা লিখেছি আর কি, এক কিংবদন্তি মহানায়িকার আশ্চর্য জীবন কথা সুচিত্রা সেন, তার মধ্যে পুরোটা তো ধরা যায় না, কেননা ব্যক্তিটা অনেক বড়। আমরা তাকে মহানায়িকা বলি, তার ব্যক্তিটা অনেক বড় বলেই 2 মিনিটের ভেতরে সেটা করা সম্ভব হয় না আর কি। যেটুকু পেরেছি করেছি। তো তবে আজকের দিনটা আমি আলাদা করে স্মরণ করতে চাই। শুধু আমি নই, যারা মহানায়িকার যারা ভক্ত, যারা গুণমুগ্ধ, তারা সকলেই এই দিনটাকে বিশেষভাবে স্মরণ করতে চায়, যেহেতু এদিন তিনি চলে যান আমাদের ছেড়ে, চিরতরে চলে যান এই মাটির ভুবন ছেড়ে। অনেক কিছু তো দিয়ে গেছেন অভিনয়ের মধ্যে দিয়ে, হাসি, কান্না, আনন্দ, সুখ, দুঃখ, কত কিছু দিয়ে গেছেন উনি আমাদের। তো সব কথাই মনে পড়ে আর কি। আমরা যখন ছবি দেখি ওনার, তখন সত্যি একটা অন্যরকম নস্টালজিয়া মনের মধ্যে একটা খেলা করে আর কি। একটা কি বলবো, অমোঘ টান অনুভব করি তার প্রতি আমরা সকলেই, আমরা যারা গুণমুগ্ধ তার। এই যে তার মহাপ্রস্থান, তিনি তো চলে গেলেন, তার শেষ কটা দিন কেমন ছিল? সেই সময় তো আমি বর্তমান কাগজের সঙ্গে যুক্ত ছিলাম, এখনো আছি। তবে এখন তো আমি এখন চাকরি করি না, তখন চাকরি করতাম, আমি সাংবাদিকতা করতাম সেই সময়। তো আমার একটা কাজ ছিল সেই সময়, প্রতিদিন আমাকে বেলভিউ নার্সিংহোমে যেতে হতো, গিয়ে ওটা জানতে হতো উনি কেমন আছেন, ওনার শরীর কেমন আছে, উনি কদিন থাকবেন, কবে বাড়ি যাবেন ইত্যাদি ডিটেলস আমাকে খবরাখবর নিয়ে আমাকে অফিসে এসে লিখতে হতো, এবং তারপরের দিন সকালবেলা সেটা বেরোতো খবরের কাগজে। এবং আমি অবাক হয়ে যেতাম, অবাক হওয়ার একটা বলাটা বোধহয় ভুল হলো, অবাক না হওয়ার মতনই ব্যাপার হয়তো, যে ওই সেদিনের কাগজ কিন্তু বেশি বিক্রি হতো। সুচিত্রা সেনের শারীরিক খবরাখবর নেওয়ার জন্য, তিনি কেমন আছেন জানার জন্য প্রত্যেকে উন্মুখ হয়ে থাকতেন বাঙালিরা, এবং কাগজ সেদিনে বেশি বিক্রি হতো। আর খবরাখবর যেটুকু পেতাম, সমস্ত খবরাখবর তো পেতাম না, কেননা চিকিৎসকরা সমস্ত কথা বলতে চাইতেন না, তারা কিছু কিছু রেখা করে বলতেন কথাবার্তা, ইনস্ট্রাকশন ছিল তো বটেই। এবং মুনমুন সেন নিজেও চাইতেন না তার মায়ের চিকিৎসার খবরাখবর যাতে প্রেসের কাছে যায় এবং খবরের কাগজে বেরোয়। তাতে কি হবে, ওখানে লোকের ভিড় বাড়বে, একটা ডিস্টারবেন্স তৈরি হবে, এটা উনি পছন্দ করতেন না আর কি। মুনমুন সেনের কথা বলছি আমি। তাছাড়া সুচিত্রা সেন তো নিজেও ব্যক্তিগতভাবে এসে পছন্দ করতেন না, নিজেকে সবসময় উনি আড়ালে রেখেছেন। ওনার কথা মেনেই মুনমুন সেন এই কাজটি করতেন আর কি, যাতে সাংবাদিকরা বেশি খবরাখবর না পায়, কাগজে যাতে বেশি না বেরোয়, তাতে মায়ের টেনশন বাড়বে, মায়ের শরীর আরো খারাপ হবে, মাকে আরো বেশি দিন নার্সিংহোমে থাকতে হবে, তাকে বাড়ি নিয়ে যেতে পারবো না, এরকম অনেক ব্যাপার ছিল এর সঙ্গে জড়িয়ে আর কি।
তার জন্যই এরকম ব্যাপারটা হতো। না, এটা এটা যে উনি করতেন, এটা উনি কি পড়তেন ওনার সম্পর্কে কি লেখা হচ্ছে না হচ্ছে? আমি 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 খুব শিওর যে উনি পড়তেন, মানে খবরের কাগজ তো ওনার কাছে যেতই, এবং আমি ওনাকে নিয়ে যে বইটি লিখেছিলাম প্রথমবার, তখন নাম ছিল যে জন আছে নির্জনে, সে বইটা আমি খবর পেয়েছি উনি পড়েছেন সেটা আর কি। কার মাধ্যমে খবর পেয়েছেন সেটা এক্ষুনি বলা একটু অসুবিধে আর কি, মানে খোলাখুলি বলা অসুবিধে, তবে খবর পেয়েছি তার খুব কাছের লোকের কাছ থেকে, এক পরিচালকের কাছ থেকে আমি খবর পেয়েছিলাম যে উনি পড়েছেন, এবং কিন্তু উনি কোনো মতামত উনি দেননি বা জানাননি। তার কারণ হচ্ছে উনি সেটা জানাতে চাননি, জানালে একটা অন্যরকম ধারণা সৃষ্টি হবে পাঠকদের মনে, হয়তো ভালো, হয়তো বিতর্কিত, এরকম অনেক রকম ব্যাপার আছে আর কি। আর তাছাড়া উনি তো বরাবরই নিজেকে বড্ড আড়ালে রেখেছেন, কিন্তু নিজের সম্পর্কে সব খোঁজ খবর রাখতেন, 100% খোঁজ খবর রাখতেন উনি। তাহলে আবার উনি কেন বলতেন এই কথা যে আমার সম্পর্কে কিছু যেন না বেরোয়? একদিকে অদ্ভুত একটা মনস্তত্ত্ব, একদিকে উনি বলছেন যাতে কিছু না বেরোন, আবার বেরোলেও উনি পড়ছেন, সেটাকে পরিত্যাগ করছেন না। এইটা একটু আপনি এটা একটা আগ্রহ থেকে তৈরি হয়। ধরো তোমার সম্পর্কে কোথাও কিছু লেখা হয়েছে, তুমি বড় সেলিব্রিটি, হ্যাঁ, তো অটোমেটিক্যালি তোমার স্বাভাবিকভাবেই তোমার মনের মধ্যে একটা একটা অনুসন্ধিৎসা জাগবে যে কি লেখা হলো আমাকে নিয়ে, একটু দেখি না, অসুবিধে কোথায় তাতে? না, গোপনেই আমি দেখলাম, আড়ালেই দেখলাম, সকলের আড়ালে পড়লাম, দেখলাম। তবে উনি কোনো প্রতিবাদ কখনো কোনো কিছু করেননি, তার কারণ হচ্ছে ওটা নিয়ে আবার একটা নতুন ভাবে একটা খবর তৈরি হবে, সেই খবরটা বেরোক বা কিছু হোক, আসল কথা তাকে নিয়ে কোনো কিছু বেরোক খবরের কাগজে বা কোথাও, উনি চাইতেন না আর কি। এই যে আপনি বর্তমানে যখন চাকরি করতেন এবং আপনার দায়িত্বই পড়েছিল যে বারবার ওখানে গিয়ে খবরটাকে সংগ্রহ করে নিয়ে আসা, এবং পরবর্তী সময় পাঠক সেটা, পরবর্তী দিনের কাগজে পাঠক সেটা পড়বেন, এটা তো উনি অনেকবার ভর্তি হয়েছিলেন বেলভিউতে, প্রত্যেকবারই কি আপনি ওখানে যেতেন? প্রতিবারই। আচ্ছা, আমার ডিউটিটাই তাই ছিল, যে তখন তো আমি সিনেমা পাতার দায়িত্বে ছিলাম, আর এটা একটা বিশেষ ব্যাপার, মহানায়িকা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি হয়েছেন, তারপরের দিন যদি খবর না বেরোয় তাহলে তো মুশকিল, তো অটোমেটিক্যালি আমাকে যেতে হতো, একটা দায়িত্ব নিয়ে যেতে হতো, এবং সেটা লিখতাম, এবং সেটা খবরের কাগজে প্রথম পাতায় বেরোতো, বাদিকে বেরোতো, কখনো কখনো অ্যাঙ্কারও হতো। এই যে খবরটা সংগ্রহ করতেন, সেটা কি হসপিটাল বুলেটিন? শুধু বুলেটিন না, জানাশোনা বেলভিউ নার্সিংহোমে আমার জানাশোনা 2-4 জন ছিলেন আর কি, চিকিৎসক, কর্মচারী, যাদের গতায়াত ছিল তার কেবিনে, তাদের কাছ থেকে কিছু কিছু খবরাখবর সংগ্রহ করতাম। সব খবর যে পেতাম তা নয়, তবে কিছু কিছু অবশ্যই পেতাম, সেটা যেটুকু পারি দেওয়ার চেষ্টা করতাম। তবে বরুণদা, আমাদের যে সম্পাদক, যিনি আমাদের মালিক ছিলেন আমাদের কাগজের আর কি, নামকরা সাংবাদিক শ্রদ্ধেয় বরুণ সেনগুপ্ত মহাশয়, তারও একটা প্রিন্সিপাল ছিল। কি প্রিন্সিপাল? যে এমন কিছু যাতে আমাদের কাগজে না বেরোয় তার সম্পর্কে। শুধু তিনি নন, যে সমস্ত বড় বড় সেলিব্রিটি রয়েছেন তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কিছু তথ্য যাতে না বেরোয় যাতে তাদের সম্মানহানি হয়, বা তারা যেটা চাইছেন না সেটা যাতে প্রকাশ হয়, সেটা উনি সেভাবে চাইতেন না। তাতে তাদের ব্যক্তিগত কিছু অসুবিধের হতে পারে হয়তো, সেই কথা ভেবে উনি এগুলো আমাদেরকে বলে দিয়েছিলেন যে একটা একটা লিমিট থাকা দরকার যে কোনো জিনিসের। আপনি যখন যাচ্ছেন ওনার বাড়ি, মানে ওনার ওখানে যখন খবর সংগ্রহ করছেন ওই জায়গায়, তো এই খবর সংগ্রহের সময় তখন মানে শেষবার যখন উনি গেলেন আর বাড়ি ফিরতে পারলেন না, 3 সপ্তাহ ছিলেন, 3 সপ্তাহ ছিলেন, সেই সময় উনি 3 সপ্তাহ ছিলেন বেলভিউ নার্সিংহোমে। তার আগে 2-1টা আমার কথা দর্শকদের জন্য বলে রাখা জরুরি বলে মনে করি, যে ওনার স্পাইনাল কর্ডে একটা ব্যথা ছিল। এই ব্যথাটা কেন হলো? উনি কোথাও পড়ে গিয়েছিলেন বা কোনো কিছু দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছিল। উনি একবার শুটিং করছিলেন, আউটডোরে ছিলেন, সে সময় একটা গরু ওনাকে পেছন থেকে ধাক্কা মারে আর কি, যে কোনো মানে কারণেই হোক, ছুটে এসে তাকে ধাক্কা মারে, তিনি পড়ে যান, তার জন্য তার পিঠে একটা স্পাইনাল কর্ডে একটা ব্যথা। তখন আমি ছাত্র, হঠাৎ শুনলাম, মানে এই বিভিন্ন মানুষের মুখ থেকে শুনলাম, একটা গুঞ্জন উঠলো, যে কি গুঞ্জন? সুচিত্রা সেনের
লিউকোমিয়া হয়েছে। সেটা আসলে লিউকোমিয়া নয়, সেটা গ্লুকোপিদের অনেকের ক্ষেত্রে এটা হয়। প্রচণ্ড পাওয়ারফুল লাইট তো চোখে আসে, চোখে পড়ে, আর সবসময় একটা ক্যামেরা চলছে, তার একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে হতেই পারে। পরে ওটা আস্তে আস্তে সেরেও যায়। তো ওই যে তোমাকে এই পিঠে স্পাইনাল কর্ডের কথাটা বললাম তন্ময়, সেটা হলো যে গরু ধাক্কা মারার জন্য এটা হয়েছিল, এবং খুব মাঝে মাঝে খুব কষ্ট পেতেন, যন্ত্রণা হতো ওনার আর কি, এবং তার জন্য উনি বেলুড়ি নার্সিংহোমে এসে চিকিৎসাও করেছেন। প্লাস ওনার একটা শ্লেষার ব্যাপার ছিল, কাফ অ্যান্ড কোল্ডের একটা ব্যাপার ছিল, সেটাও অনেকে খুব যন্ত্রণা দিত আর কি। পরবর্তীকালে ফুসফুসের একটা প্রবলেম হয়েছিল। না, আমি যেটা জানতে চাইছি, শেষবার যখন আপনি গিয়েছিলেন তখন এই যে নিরাপত্তা যাকে বলা হতো, নিরাপত্তার ঘেরাটোপ ছিল। হ্যাঁ, ঘেরাটোপটা মানে কি সাংঘাতিক নিরাপত্তার ঘেরাটোপ ছিল? না না না, তো নিচে তো বোঝা যায় না, কারণ ওখানে আরো অনেক পেশেন্টরা রয়েছেন, তাদেরও তো ডিস্টার্ব হতে পারে। তো উনি যেখানে কেবিনে থাকতেন, প্রথমে আইসিইউতে ছিলেন, কেবিনে থাকতেন, সেই সব জায়গাগুলো একটা ডিস্ট্রিক্টে তো বটেই ছিল, ওখানে কাউকে উঠতে দেওয়া হতো না, ইয়ে হতো না। তবে আরও তো পেশেন্টরা রয়েছেন, তাদের তো আত্মীয় স্বজন যারা আছেন তারাও আসবে, দেখবে। ওনাকে একটা আলাদা একটা পোর্শনে রাখা হয়েছিল আর কি, যেখানে কারোর নাগাল গিয়ে পৌঁছবে না বা কারোর চোখ গিয়ে পৌঁছবে না আর কি। আর এর আরো আগে একটু কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে তুমি তাপস ব্যানার্জির কথা বলেছো। তাপস ব্যানার্জি সলিসিটার বা ব্যারিস্টার, উনি সুচিত্রা সেনের খুব ক্লোজ ছিলেন, এবং সুচিত্রা সেনের প্রচুর কাজ, যাবতীয় মানে আইন ঘটিত আইনের ব্যাপার যে সমস্তগুলো উনি ফেস করতেন আর কি সুচিত্রা সেন, সেগুলো উনি ওনার পরামর্শ দিতেন ইত্যাদি ইত্যাদি। এবং তাপস ব্যানার্জির থ্রুতেই ডক্টর কান্তিভূষণ বক্সী ওনার চিকিৎসাটা শুরু করেছিলেন সুচিত্রা সেনের, এবং উনি 10 বছর ছিলেন সুচিত্রা সেনের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে। উনি যেতেন ওনার বাড়িতে, গিয়ে ওনাকে দেখতেন, সপ্তাহে তো 2-3 দিন তো যেতেনই, এবং যখন ডাকতেন তখনই যেতেন উনি। এবং অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন ডক্টর কান্তিভূষণ বক্সী, যিনি আজ আমাদের মধ্যে নেই, গত বছর তিনি প্রয়াত হয়েছেন। তিনি এবং তার একটা টিম ছিল, তার একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ছিলেন, তিনিও খুব নামকরা কার্ডিওলজিস্ট, ডাক্তার স্বপন কুমার পাল। যখন ডক্টর বক্সী কোনো কারণে হয়তো যেতে পারলেন না, হয়তো কোনো অপারেশনের জন্য ওনাকে থাকতে হতো পেশেন্টের সঙ্গে, তখন ডাক্তার স্বপন কুমার পাল গিয়ে দেখে আসতেন সুচিত্রা সেনকে। তো এইভাবে দীর্ঘ 10 বছর ওনারা দেখেছেন সুচিত্রা সেনকে। তখন কিছু কিছু খবরাখবর আমি পেয়েছি যে কেমন আছেন বা এগিয়ে আছে, কিন্তু সেগুলো খবর সেইসব মানে কাগজে লেখার জন্য নয়। সবকিছু যে কাগজে লেখা হবে, আমি যে সাংবাদিকতা করি বলেই আমি যা কিছু পাবো আমি কাগজে বের করে দেবো, এটা ঠিক নয় বলে আমি মনে। তুমি বলছো যে বেলভিউ নার্সিংহোমে যে নিরাপত্তার, ওটা তো ছিলই, কেবিনে বা ওনার উনি যেখানে থাকতেন সেখানে তো সবাই অ্যালাউড ছিলেন না, এবং উনি কোন ঘরে থাকতেন, কি থাকতেন, সেটা একটা রহস্যের ব্যাপার ছিল। সেটাও সকলে জানতো না বা কাউকে জানতে দেওয়া হতো না। তবে এ নিয়েও অনেক রকম ইয়ে আছে, কেউ লুকিয়ে ওনাকে দেখা করতে, মানে ওনার ছবি তুলতে গেছে, এরকম অনেক রকম খবর আমাদের কানে এসেছে। কেউ সাকসেসফুল হয়েছে, কেউ সাকসেসফুল হয়নি, কেউ ছদ্মবেশে ডাক্তার সেজে যাওয়ার চেষ্টা করেছে, বা ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা খবর আমাদের কানে এসেছে। কিছু সত্য, বেশিরভাগটাই মিথ্যে, এগুলো ঘটনা নয় আর কি, এগুলো সব পাবলিসিটি স্টান্ট যেটা বলতে পারো আর কি, মানে যে যার মতো নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে সবগুলো করেছে। তো প্রতিবারই উনি বেলভিউ নার্সিংহোমে ভর্তি হতে, যেহেতু ডক্টর বক্সী বেলভিউ নার্সিংহোমের ওই হার্ট ডিপার্টমেন্টের উনি অথরিটি ছিলেন, উনি ওনার ওখানে আইসিসিউটা উনি শুরু করেছিলেন বেলভিউ নার্সিংহোমে। পূর্ব ভারতে আইসিসিউ শুরু করার মূল কারিগর হচ্ছেন ডক্টর কান্তিভূষণ বক্সী, এবং যেহেতু উনি বেলভিউ নার্সিংহোমের ইনচার্জ ছিলেন ওই ডিপার্টমেন্টের, তো তার জন্যই সুচিত্রা সেনকে ওই নার্সিংহোমে ভর্তি করা হতো। তো আপনার কি মনে হয় যে যখন উনি যাচ্ছেন, মানে আমি শুনেছি রাত 2টোর সময় নাকি যখন অসুস্থ হন, সবাই যখন ঘুমিয়ে আছে পাড়া, যখন শক্তি চট্টোপাধ্যায় দিয়ে, তখন তাকে গাড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয় গোপনে, তখন ওইখান থেকে তিনি চলে যান। কে এসব বলেছে, কে জানে এগুলো? কেউ কি জানে? তাকে কখনো তাকে তো ওই বালিগঞ্জ সার্কুলার রোড থেকে, বাড়ি থেকে তো বেরোতে হচ্ছে,
মানে সে কি তাহলে সবসময় কোলাহল মুখর সময় বেরিয়ে যাচ্ছে? না, কোলাহল মুখর সময় তুমি যেটা বলছো সেটা নাও হতে পারে, সেটা হয়তো তুমি মাঝরাতের কথা বলছো, মাঝরাতে নাও হতে পারে, সেটা সেটা আরো আগেও হতে পারে। তো এ সম্পর্কে আমার কাছে সত্যি কথা বলছি এরকম কোনো তথ্য নেই আমার কাছে। আরেকটা হচ্ছে কথা যে প্রতিবারই উনি বেলিভ নার্সিংয়ে ভর্তি হয়েছেন, প্রতিবারই উনি ফিরে গেছেন ঈশ্বরের আশীর্বাদে। উনি তো রামকৃষ্ণে সমর্পিত প্রাণমন ছিল ওনার। এবং ডাক্তারদের উনি বলতেন, চিকিৎসকদের বলতেন যে পেশেন্ট হিসেবে আমি কত নম্বর পেতে পারি, বলতেন, ইচ্ছে করেই বলতেন আর কি, শোনার জন্য বলতেন। তো ওনার টিমের যারা ডাক্তার ছিলেন, ডাক্তার সুব্রত মৈত্র, যে উনি পরবর্তীকালে ডাক্তার সুব্রত মৈত্র নাকি দেখতেন ওনাকে, তার টিম তাকে দেখতো, সেই টিমের মধ্যে বিভিন্ন ধরনের ডাক্তার ছিলেন আর কি। তো তারা জিজ্ঞেস করতেন, তখন একজন ডাক্তার বলেছিলেন যে আপনি তো এমনিতে খুব মানে খুব মুডি, তো আপনি যখন আপনার মুড যখন ঠিক না থাকে তখন আপনাকে আমাদের খুব ভয় করে আর কি, কিন্তু যখন আপনার মুড ঠিক থাকে তখন আপনি পেশেন্ট হিসেবে 100 পাবেন, আপনি ভীষণ মানে কোঅপারেশন করেন চিকিৎসকদের সঙ্গে। তো আমি শুনেছিলাম যে সুচিত্রা সেন শুনে খুব খুশি হয়েছিলেন। এবং উনি এই যে শেষ সময় যখন উনি তিন সপ্তাহ যখন উনি বেলভিউ নার্সিংহোমে যখন উনি ভর্তি ছিলেন, সেই সময় তার শরীরের উপর দিয়ে প্রচুর মানে তোমার পরীক্ষা নিরীক্ষা চলেছে, ইঞ্জেকশন থেকে শুরু করে তার নানা রকম টেস্ট থেকে শুরু করে। মাঝে মাঝে বলতেন আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে আমার মতো করে যেতে দাও আর কি, যাতে এটা গ্রেসফুল হয়, যাতে এটা পিসফুল হয়। কারণ উনি সহ্য করতে পারছিলেন না, আর বড্ড কষ্ট হচ্ছিল ওনার। তারপরে ওনার যে ব্যক্তিগত যে নার্স ছিল আর কি, ছিলেন শিখা পাঠক। তো আমিও কিছু খবরাখবর পেয়েছি যে উনি মানে শিখা পাঠকই বলেছেন আপনাকে? বলতে পারো, আমি সেভাবে আমি একদম ডাইরেক্টলি আমি ওইভাবে ওপেনলি এগুলো বলতে চাই না, কেন সাংবাদিকদের তো একটা নিয়ম বলে একটা ব্যাপার থাকে, একটা সিক্রেট একটা ব্যাপার থাকে, সব কথা সব জায়গায় বলাটা ঠিক নয় বলে মনে করি আমি। তো মানে কিভাবে খবর পাচ্ছি, কিভাবে কি হচ্ছে, সেই সোর্সগুলো বলাটা সবসময় ঠিক নয়। তো সেটা হচ্ছে যে উনি শিখা পাঠক যখন জিজ্ঞেস করতেন যে কি ব্যাপার আপনি এত কষ্ট পাচ্ছেন কি, তখন ওই সারদামণির ছবিটা, মা সারদার ছবিটা উনি বুকের সঙ্গে চেপে রাখতেন আর কি, বলতেন যে মায়ের ছবিটা যদি আমি আমার বুকের মধ্যে চেপে রাখি তাহলে আমি যা শান্তি পাই, এই শান্তি আমি আর কোনো কিছুতেই পাই না। তো উনি তো মা সারদার ভক্ত ছিলেন আর কি, শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন, স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন। মা সারদাকে সম্ভবত উনি আরো বেশি বোধহয় ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন আর কি। আচ্ছা, তো চেপে রাখতে আমি সমস্ত কষ্ট সহ্য করতে পারি, তাহলে আমার কোনো অসুবিধা হয় না। তারপরে উনি তোমার শিখার সঙ্গে, শিখা দেবীর সঙ্গে তার বাড়ির খবরাখবর জিজ্ঞেস করতেন, কি কেমন আছে, তার বাড়ির লোকজন কেমন আছে। যখন শিখা যখন ওনাকে জিজ্ঞেস করতেন যে আপনি কেমন আছেন, আপনার বাড়ির লোকজন কেমন আছে, তখন উনি শিখা ওনাকে মা বলে সম্বোধন করতেন, মা আপনি কেমন আছেন, আমার শরীরটা আজকে কেমন আছে, সবকিছু ঠিক আছে তো। তো তখন সুচিত্রা সেনও জিজ্ঞেস করতেন যে তুমি কেমন আছো মা, উনি ওকে মা বলে সম্বোধন করতেন আর কি। তো এই ব্যাপারগুলো তো সুচিত্রা সেনের ছিল আর কি, না একটা ভদ্রতা বোধ, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, একটা এসবগুলো ওনার ছিল, মা বলে সম্বোধন করতেন, জিজ্ঞাসা করতেন। এইসব ব্যাপারগুলো তো সত্যিই তো আজকের দিনে মনে পড়ে, বড্ড মনে পড়ে, কষ্টও হয়। এবং শুধু আমার নয়, যারা ওনার গুণমুগ্ধ সকলেরই এসব কথা শুনলে কষ্ট হবে আর কি। দেখো মানুষ তো চিরজীবন থাকে না, আজ নয় কাল সবাইকেই যেতে হবে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে যখন জন্মেছিস একটা দাগ রেখে যা, ওই দাগটা তো উনি রেখে যেতে পেরেছেন আর কি। তো আমরা সকলেই চেষ্টা করি দাগ রেখে যেতে, আবার কেউ কেউ আমরা ওসব নিয়ে ভাবিও না, ওসব নিয়ে পাত্তাও দিই না আমরা। তো সেই দাগটা রেখে যাওয়ার জন্য ওনাকে সবাই আমরা মনে করি, স্মরণ করি, আজকের দিনে ওনাকে স্মরণ করি। আর তুই আমাকে একবার বলছিলে যে জিজ্ঞেস করছিলে যে উনি ঠিক কোন সময় উনি চলে যান আর কি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে। সেটা এই নিয়ে অনেক মতান্তর রয়েছে, অনেক মতান্তর রয়েছে, মতদ্বৈত রয়েছে। এরকম আমি শুনেছি যে সকাল 7টা নাগাদ ওনার 17ই জানুয়ারি কথা বলছি, ওনার পালস রেটটা খুব নেমে গেল আর কি,
তারপরে উনি 8:25 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপরে তো 4 ঘন্টার পর এটা সাধারণত অ্যানাউন্সমেন্টটা হয়, ঘোষণা করা হয় তিনি আছেন কি নেই। যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই হয়, ওনার ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপর তো স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এটা সাংবাদিকদের কাছে উনি এটা বললেন, ঘোষণা করলেন আর কি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও খুবই ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সুচিত্রা সেনের। বাম আমলে কেমন সম্পর্ক ছিল? বাম আমলে তুষার তালুকদারের সাথে 100 বার। তুষার তালুকদার তো পুলিশ কমিশনার ছিলেন, কোন একটা ঝামেলায় পড়েছিলেন সুচিত্রা সেন, সেটা আমার ওই বইতে আছে। একটা গন্ডগোলে পড়েছিলেন, যাতে তার থেকে কমিশনার সাহেব সেই লোকাল থানার অফিসার ইনচার্জকে পাঠিয়ে সেটাকে শর্ট আউট করেছিলেন। তো তার একটা গ্র্যাটিটিউড বোধ একটা ছিল তুষার তালুকদারের প্রতি সুচিত্রা সেনের, তাই জন্য ওনাকে চায়ে নেমন্তন্ন করেছিলেন, উনি গিয়েছিলেন, ওনার সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়েছিল। তারপর ওরা পরিবার নিয়েও গিয়েছিলেন তুষার তালুকদার সঙ্গে আমার কথাও হয়েছিল এসব ব্যাপারে। তো ভালো এগুলো তো না। আমি যদি বলি, যেমন শেষ দিকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ডেকে পাঠালেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গেলেন বলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা সেন যখন 3 সপ্তাহ যখন নার্সিংহোমে ছিলেন, বেলভিউ নার্সিংহোমে, তখন প্রায় প্রতিদিন ওনাকে গিয়ে দেখে এসছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে, মমতা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা সেনের তো ইঞ্জেকশন জায়গাগুলো কালো হয়ে গিয়েছিল সমস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সঙ্গে হাত বুলিয়ে দিতেন সেগুলোর উপরে। সুচিত্রা সেনও তার গায়ে মাথায় আদর করতেন, হাত বুলিয়ে দিতেন, বলতেন যে তুমি আমার কে হও। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতেন সুচিত্রা সেন, তুমি আমার কে হও? বলো আমি তো আপনার বাড়ির লোক হই, আমি আপনার আত্মীয়র মতনই, এরকম বলতেন আর কি। মানে মা মেয়ের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা দুজনের মধ্যে কি অদ্ভুতভাবে এটা তৈরি হয়ে গিয়েছিল। সুচিত্রা সেনের গুণমুগ্ধ কে নন, ফ্যান কে নন? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ফ্যান। হ্যাঁ, আমি বলছি যে সম্মানটা এই যে ডাকার সঙ্গে সঙ্গে চলে গেলেন, সেই সম্মানটা মমতা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা সেনকে দিয়েছেন, কিন্তু যে উনি তো এই আমলটা খুব কমই দেখেছেন, কিন্তু তার আগের আমল, সে আগের আমলটায় উনি কিরম তার ওই বাম আমলে, শোনো, বাম আমলে যারা বামপন্থী নেতা যারা ছিলেন, তারা এসব ব্যাপার নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করতেন না। এবং তারা আগ্রহ প্রকাশ করতেন না এই কারণেই যে তাতে জনমানুষে কি ধারণা তৈরি হবে। কেন না, তার কারণ হচ্ছে যে সুচিত্রা সেনের সিনেমা নিয়ে আমরা মাতামাতি করছি, এ করছি সে করছি, এগুলো নিয়ে তারা খুব একটা, যদিও বুদ্ধদেব ভট্টাচার্য এখানে আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল করতেন, এ করতেন সে করতেন, সবই ঠিক আছে, কিন্তু ওনারা বরাবরই একটু চাপা স্বভাবের আর কি। বাম আমলে যারা ছিলেন নেতা এবং নেত্রীরা যারা ছিলেন, তাদের কাছ থেকে আমি খুব বেশি ফিডব্যাক পাইনি আর কি। এবং কংগ্রেস আমলেও আমি, যদি উনি কংগ্রেস মনোভাবাপন্ন ছিলেন সুচিত্রা সেন, আচ্ছা, উনি কিন্তু কংগ্রেস মনোভাব ছিলেন, এবং কংগ্রেস যে সমস্ত ওনাকে তো কংগ্রেস থেকে ওনাকে অফারও দেওয়া হয়েছিল নির্বাচনে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, 100 বার, 100%, যদি আমি ভুল না করি। হ্যাঁ, তো উনি তো স্বাভাবিক উনি দাঁড়াননি বা দাঁড়াতে চাননি। তো হতে পারে হয়তো সিপিএম আমলে হয়তো সিপিএম এর থেকে ওনাকে বোধহয় প্রস্তাব দেওয়া হয়েছিল, হয়তো, আমি শিওর নই। মানে এরকম কিছু পেয়েছেন হয়তো? যখন শুনেছি ঠাড়ে ঠোরে শুনেছি, শোনা কথা নিয়ে তো আর একদম স্যানিয়ে বলা যায় না সবকিছু। উনি তো চলে গেলেন, অনেকে বলে উনি মাঝরাতে চলে গেছেন, সেটা জানানো হয়নি, সকালের জন্য অপেক্ষা করা হয়েছিল, এরকম মতান্তর রয়েছে ওনার চলে যাওয়া নিয়ে আর কি। যে রহস্য ওনাকে চিরদিন ঘিরে রেখেছিল, মৃত্যুদেও সেই রহস্য ছিল আর কি। এমনকি কেওড়াতলা শ্মশানে যখন, মহাশ্মশানে যখন তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তখনও রহস্যে মোড়া, পুরো জীবনটাই তার রহস্যে মোড়া। না, এর জন্য তো একটা অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, তাই না? এত সিকিউরিটি আমরা টিভিতে যখন দেখছিলাম লাইভ, আমরা গান স্যালুট দেওয়া বা যেগুলো আমরা দেখছিলাম যে এত সিকিউরিটি, এই অ্যারেঞ্জমেন্টটা তো মানে এক রাত্রির অ্যারেঞ্জমেন্ট নয়। না, এই অ্যারেঞ্জমেন্টটা
একমাত্র মুখ্যমন্ত্রী যেহেতু সরাসরি এর সঙ্গে যুক্ত ছিলেন, তাই জন্য এরকম অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, না হলে হতো না। তুমি ভাবতে পারো কানন দেবী যখন শেষ যাত্রা, সেসব আমি ছিলাম শেষ যাত্রায়। কানন দেবী তো একটা মহানায়িকা ছিলেন সেই যুগে, সেই আমলে উনি তেমনই নায়িকা ছিলেন যে উনি পারিশ্রমিক সেই সময় 1 লক্ষ টাকা করে পেতেন সেই যুগে। কানন দেবী 1 লক্ষ টাকা? নিশ্চয়ই, 4-এর দশকের কথা বলছি আমি তোমাকে, 4-এর দশকের কথা, 5-এর দশকের কথা বলছি। তখন কোথায় কানন দেবী, কোন উঁচুতে কানন দেবী তখন বিরাজ করছেন। 1 লক্ষ টাকা তার পারিশ্রমিক ছিল তখন। 1 লক্ষ টাকার কি দাম ছিল তুমি জানো? আর সুচিত্রা সেন পরবর্তীকালে আমি শুনেছি ওনার সবচেয়ে হাইয়েস্ট রেট হয়েছিল 2 লক্ষ টাকা করে উনি পেতেন। এটা তো কেউ বলবে না যে তুমি খাতা কলমে প্রমাণ করতে পারবে না, এগুলো আমি শুনেছি আর কি। সাংবাদিক হিসেবে অনুসন্ধিৎসা আমার ছিল, আমি খবর জোগাড় করার চেষ্টা করেছি, আমি এগুলো শুনেছি। এগুলো আবারও বলছি, এটা শোনা কথা, এটা লিখিত পরিত কিছু নয়। তো কানন দেবী, তুমি ভাবতে পারো কানন দেবী যাচ্ছে, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এবং কানন দেবীর নশ্বদেহ একটা গাড়ির মধ্যে করে, ওই কাচে ঢাকা গাড়িতে করে যাচ্ছে, তার পাশে 15 থেকে 20 জন লোক মাত্র। বিগত দিনের ওই রকম একজন নায়িকা, তার সঙ্গে 15-20 জন লোক যাচ্ছে, এটা নিজের চোখে দেখা। আশেপাশে জানলা দিয়ে লোক তাকিয়ে থাকা, ব্যালকনি থেকে মানুষ তাকিয়ে থাকা, ফুল ছুঁড়ে দেওয়া, কোনো কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। কেওড়াতলায় পৌঁছলেন, কেওড়াতলা মহাশ্মশানে আমিও গেলাম। আমার কাজ ছিল সেটা, মানে ওটা খবরাখবর সংগ্রহ করে খবরের কাগজে লেখা আর কি, যে দায়িত্ব আমার পড়েছিল আমার উপরে। কেওড়াতলা শ্মশানে গেলেন, কিন্তু শ্মশানের একটা নিয়ম হচ্ছে, সরকার থেকে যদি ব্যবস্থা না করে তাহলে যেভাবে লাইন যাবে ঠিক সেভাবেই নশ্বদেহগুলোকে তার চুল্লির মধ্যে ঢোকানো হবে, এটাই নিয়ম। নাম করা হলে যে আগে চলে যাবে সবাইকে ডিঙিয়ে, তা কিন্তু নয়। এবং যেহেতু কানন দেবীর ব্যাপারে আগে ভাগে কিছু বলা হয়নি, তার জন্য ওনাকে কাঠের আগুনে পোড়ানো হয়েছিল, দাহ হয়েছিল কাঠের আগুনে, নিজ চোখে দেখা। পাশে শ্মশানের ভেতরেই পাশে একটা জায়গায় ওনাকে শোয়ানো হলো। আর পাঠকদের, মানে যারা দর্শক, তাদের এটা শুনলে হয়তো তাদের কষ্ট হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু যা বাস্তব সেটাকে আজ আমাকে পরিষ্কার করে বলতে দিন। কাঠ সাজানো হয়েছে, চিতা সাজানো হয়েছে, তার মধ্যে ওনাকে শোয়ানো হলো। ওনার পুত্রবধূ দুজনেই উপস্থিত ওখানে, আরো কয়েকজন লোক, গুটি কয়েক লোক রয়েছে, বেশি লোক নেই। কিন্তু তখন তো গান শুনতে, মানে তাও দেওয়া হয়নি, তখন তো বামফ্রন্টের জমানা আর কি, সেই সময় শাসন বামফ্রন্টের। কোন সালে চলে গেলেন মোটামুটি? তাও 80s এর আগে তো না? না, আমার মনে হচ্ছে যে 9-এর দশকের কোন একটা মাঝামাঝি সময়, বা এরকম একটা কোনো, যতদূর মনে পড়ছে আর কি, যতদূর মনে পড়ে। সবসময় তো এখন মনে থাকে না সব ঘটনা, কতদিন আগেকার ঘটনা, সম্ভবত 9-এর দশকের কোন একটা সময়। পুত্রবধূ, ওনার হাতে একটা এরকম সোনার একটা বালা মতো ছিল আর কি, সেই বালাটা হাত থেকে খুলে নিলেন। তারপরে ওনার চাপাকলির মতো পায়ের আঙুল, হাতের আঙুল, সেখানে ঘি মাখিয়ে দিলেন, উপরে কাঠগুলো সাজিয়ে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে পঞ্চভূতে মিলিয়ে গেল তার দেহ। এই তো মানুষের পরিণতি। লোভ, হিংসা, ঘৃণা, দেশ সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, যেটাকে বলি। তো এই যে সুচিত্রা সেনের চলে গেলেন যখন, তারপরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যেহেতু ওনার এত ভালো সম্পর্ক ছিল, রামকৃষ্ণদেবের প্রসাদী ফুলের মালা এলো তার জন্য, তাকে পরিয়ে দেওয়ার জন্য। তারপরে মা শারদার শাড়ি আর কি, যেটা অনেকে মা শারদাকে তো অর্পণ করেন, সেই তাকে পরিয়ে দেওয়ার জন্য সেই শাড়ি এলো। এবং শিখা পাঠকের কথা যাকে বললাম তোমাকে আমি, শিখা পাঠক তাকে স্নান করিয়ে দিয়ে, যেগুলো যা করতে হয়, চুলো আছড়ে দিয়ে করে গুছিয়ে গাছিয়ে শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে, নতুন চাদর পেতে দিয়ে তার মধ্যে দেহটাকে শোয়ানো হলো আর কি। এগুলো সব আমি শুনেছি আর কি। হ্যাঁ, তো আমরা তো বাইরে, আমরা তো দেখতে পাচ্ছি না ভেতরে কি হচ্ছে। তো তারপরে
তোমার রামকৃষ্ণ মিশন থেকে 3 জন সন্ন্যাসী এলেন, স্বামী গুরুদেশানন্দ, স্বামী তোমার সুদেবানন্দজি, তারপরে স্বামী বিমলাত্মানন্দজি, এরা এলেন। এরা গিয়ে এখানে ওরা শ্রীরামকৃষ্ণের নাম গান করলেন আর কি। তখন তো উনি আর নেই, কিন্তু এসবগুলো করতে হয়। মানে সেটা কোথায় করলেন? ওইখানে বেলভিউ নার্সিংহোমে এগুলো ঘটেছিল ব্যাপারগুলো আর কি, ঘরের মধ্যে। শেষ যাত্রার জন্য উনি তৈরি হচ্ছেন, সেই এমন একটা পরিবেশ, এমন একটা ভাব ও গম্ভীর পরিবেশ আর কি। সেই পরিবেশটাকে আরো কি বলবো, আরো নিটোল, আরো ধর্মীয় করে তোলার জন্য এই ব্যাপারগুলো হয়েছিল আর কি। যেহেতু উনি তো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ছিলেন, স্বামী বিবেকানন্দের কাছে উনি দীক্ষা নিয়েছিলেন আর কি। তো সেই জিনিসগুলো রামকৃষ্ণ মিশনের একটা দায়িত্ব চলে এসেছিল আর কি। তো সেই ব্যাপারটাকে আরো ধর্মীয় করার জন্য, আরো ভাবগম্ভীর করার জন্য, পরিবেশটাকে আরো নিটোল করার জন্য এসব ব্যাপারগুলো ঘটেছিল আর কি। এবং সেই যাত্রায় ওনাকে পরানো হয়েছিল তোমার সাদা রঙের বেনারসি শাড়ি পরানো হয়েছিল। তারপরে ওনার নশ্বদেহের উপরে তোমার একটা ওই গরদের, একটা সোনালী রঙের গরদের চাদর তাকে বিছিয়ে দেওয়া হলো তার শরীরের উপরে, নশ্বদেহের উপরে। তো তারপরে তাকে কফিন বন্দি করা হয়েছিল আর কি, যাতে কেউ না দেখতে পারে তাকে। আমি শুনেছিলাম সপ্তাহে একদিন উনি মানে ওই গোলপাক রামকৃষ্ণ মিশনে ইনস্টিটিউটে যেতেন, পিছনে স্বামী লোকেশ্বরানন্দ যখন ছিলেন, স্বামী লোকেশ্বরানন্দজি আমাদের রামকৃষ্ণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উনি সেক্রেটারি মহারাজ ছিলেন। তখন আমি ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমি পড়াশোনা করেছি, ক্লাস 6 থেকে ক্লাস 11 অবধি ওখানে পড়েছি। সেই সময় স্বামী লোকেশ্বরানন্দজিকে আমি পেয়েছি। এবং পরে লোকেশ্বরানন্দজি যখন রামকৃষ্ণ গোলপাক ইনস্টিটিউট অফ কালচারে চলে গেলেন, সেই সময় স্বামী লোকেশ্বরানন্দ জি ওনাকে যথেষ্ট স্নেহ করতেন এবং সুচিত্রা সেন অত্যন্ত শ্রদ্ধা করতেন স্বামী লোকেশ্বরানন্দজির কাছে। এবং লোকেশ্বরানন্দজির কাছে উনি জীবনের অনেক কিছু আদর্শ থেকে শুরু করে বহু জিনিস, বহু ধর্মীয় ব্যাপার স্বামী লোকেশ্বরানন্দজির কাছ থেকে উনি পেয়েছেন। এবং উনি তুমি যেটা বললে সেটা ঠিকই, উনি যেতেন সপ্তাহে, উনি একদিন নিয়ম করে যেতেন কিনা আমি বলতে পারবো না, তবে উনি প্রায়শই যেতেন গোলপার্কে স্বামী লোকেশ্বরানন্দজির কাছে। ভরত মহারাজ বেলুড় মঠে এবং এখানে লোকেশ্বরানন্দজি। মৃত্যুর পর তাকে পোশাক পরানো হলো, মা শারদার যে শাড়ি তা পরানো হলো। সেটা ওটা কি যে 3 জন মহারাজ এসেছিলেন তারা কি বেলুড় মঠ থেকে এসেছিলেন? বেলুড় মঠ থেকে এসেছিলেন। আচ্ছা, বেলুড় মঠ, অবশ্যই বেলুড় মঠ থেকে এসেছিলেন। কেননা ওখানকার উনি তো দীক্ষিত না, আর দীক্ষিত আর এত বড় একজন মানুষ আর কি, এত বড় সাকসেসফুল মানুষ, সেলিব্রিটি আর কি। এবং আমাদের বাংলা ছবির উনি মহানায়িকা, এবং আমাদের নয়নের মণি, সব মিলিয়ে একটা তো অরা তৈরি হয়, তো একটা অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়। তো সবকিছু মিলিয়েই রামকৃষ্ণ মিশন থেকে নির্দেশ এসেছিল, এবং তার জন্যই ওই 3 মহারাজ এসেছিলেন আর কি, যাদের নাম আমি বললাম। তারা এসেছিলেন, তারা ছিলেন বেশি কিছুক্ষণ ওখানে ছিলেন। বললাম যে এটা একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করার জন্য ওনারা এসেছিলেন, সেটা যথাযথ বলে আমার খুবই মনে হয়। আমি শুনেছিলাম উনি অনেক দান ধ্যান রামকৃষ্ণ মিশনকেও করতেন। হ্যাঁ, করেছেন রামকৃষ্ণ মিশনকে দান ধ্যান করেছেন। যেখানেই মানে মানে রামকৃষ্ণ দেব সম্পর্কে যেখানেই উনি কিছু খবরাখবর পেয়েছেন, সেখানেই উনি ছুটে যেতেন। মানে কোনো কিছু ভালো, কোনো কিছু যদি কোনো খবর পেতেন, তথ্য পেতেন, উনি গোপনে সেখানে যেতেন, গিয়ে শোনার চেষ্টা করতেন, বোঝার চেষ্টা করতেন, দেখার চেষ্টা করতেন। তো এইরকম ব্যাপার ছিল ওনার। এবং একটা খিচুড়ি খাওয়ার গল্প আছে, সেটা হচ্ছে এই অসুস্থতার সময়ই সুচিত্রা সেন খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন। উনি যেমন মাগুর মাছ, শিঙ্গি মাছ, রুই মাছের পেটি, ভেটকি মাছ এগুলো যেমন খুব পছন্দ করতেন, ঠিক সেরকম ওই খিচুড়িও ভীষণ পছন্দ করতেন খেতে। তো তখন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেছেন সুচিত্রা সেনের সঙ্গে। তখন বললেন যে আপনি তো খিচুড়ি খেতে খুব পছন্দ করেন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন, বাড়ি যখন যাবেন, তো শীতকাল আর কি, শীতের সময় তখন জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষে আর কি, কখনো ভালো কখনো খারাপ এরকম চলছে সুচিত্রা সেনের। যখন ভালো থাকতেন তখন কথাবার্তা বলতেন, কখনো যখন শরীর ভালো থাকতো না
তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আকারে ইঙ্গিতে কথা বলতেন আর কি, কাছে এসে বসে হাত দিয়ে ডাকতেন, কাছে এসে বসো, মাথায় হাত বুলিয়ে দিতেন, এসব আর কি। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুচিত্রা সেনকে যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন, একদিন আপনার বাড়িতে আমাদের খিচুড়ি রান্না হবে, আমরা সকলে খিচুড়ি মাছ ভাজা খাবো এবং আমরা আনন্দ করে একটা চড়ুইভাতি টাইপের বলে যেটাকে আর কি, বাড়ি ঘরের মধ্যে তো চড়ুইভাতি হতে পারে না, তো যাই হোক এরকম আমরা মজা করে সমস্ত খাবো টাবো। কিন্তু সেটা সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবকাশ আসেনি, সেই তার ইচ্ছেটা পরিপূর্ণ হয়নি। আমি এবার অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। মানে সুচিত্রা সেন যেন মনে হয় তার জীবন নাট্য নিজেই লিখে দিলেন শেষ যাত্রায়। এবং এই 17ই জানুয়ারি এই সময় ঘটেছিল। হঠাৎ করে রাত্রে যখন আমি খবর পেলাম, আমি খুব সুচিত্রা অনুরাগী, অভিনেত্রী গ্ল্যামার কুইন হিসাবে তো বটে, কিন্তু তার থেকে বড় কথা আমি যে কারণে তার অনুরাগী, বন্ধুরা আপনারা বারবার বলেছেন আমি আধ্যাত্মিকতা নিয়ে অনুষ্ঠান করি, কেন সুচিত্রা সেন, নেতাজি সুভাষচন্দ্রের পরে কেন সুচিত্রা সেন, এই দুজনের কোনো মানে পাশাপাশি কম্প্যারিজন হয় না। কিন্তু একটা জায়গায় আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, সেটা হচ্ছে যে মানুষটা দাপিয়ে 1978 অব্দি করলেন, সেই মানুষটা অদ্ভুতভাবে সরে গেলেন। এবং সরে যাওয়ার পর তিনি যার ওপর ভিত্তি করলেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদামণি, এই তিনজনের ছবি তার বাড়ির সিংহাসনে ছিল। এবং এটা কিন্তু খুব কম কথা নয় যে একটা ওই যে হাততালির জগৎ, ফেমের জগৎ, এই ফেমের জগৎ ছেড়ে দিয়ে রূপলী জগৎ, যেখানে সব সময় আপনি খবরের কাগজের মধ্যে থাকছেন, সব সময় আপনাকে লোকে দেখার জন্য একেবারে মানে আগ্রহ প্রকাশ করছে, একটা অটোগ্রাফ দিন প্লিজ, এইটা করছে, সেই সমস্ত কিছু মুহূর্তে ছুড়ে দিয়ে নির্লিপ্তভাবে তিনি অন্তরালে চলে গেলেন। এইটা কিন্তু একটা শিক্ষণীয় জায়গা, এটা সবাই পারেন না, এটা একদম সবাই পারেন না। আচ্ছা, আমি একটা প্রস্তাব দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে, সুমনদা, এইটা তার চলচ্চিত্র, অভিনয়, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সুচিত্রা সেনের যে এই আধ্যাত্মিক চর্চা, এটা নিয়ে তুমি একটা আলাদা তুমি অবশ্যই প্রোগ্রাম করতে পারো। প্রোগ্রামের থেকেও বড় কথা আমি বলছি কলকাতাবাসী উপকৃত হবেন এখানে। আপনি যেহেতু অনেক বড় মাপের সাংবাদিক, আপনি বহু জায়গায় গেছেন, তাই প্রস্তাবটা আপনার কাছে রাখছি। বহু তো চলচ্চিত্রের মানুষ আছে, যদি কলকাতায় একটা এরকম সুচিত্রা আধ্যাত্মিক জীবন কেন্দ্র, একটা এই চর্চা কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে মানুষ তো একটা বুঝতে পারবে যে এই ভোগ ভোগ ভোগ, মুহূর্তের মধ্যে ভোগকে ছেড়ে দিয়ে একটা ত্যাগের মধ্যে চলে আসা, এরকম কি একটা আমরা আজকের এই তার যে মৃত্যুর দিন, এই মৃত্যু দিনে আমরা কি এটা ভাবতে পারি, অঙ্গীকার নিতে পারি, নিতে পারি, মানে এটা কি সম্ভব করা? আপনার কাছে আমি বলছি অবশ্যই সম্ভব, আবার অসম্ভব নয়। কেননা আমি বলছি, বাংলাদেশে সুচিত্রা সেনকে নিয়ে, এই বাংলাদেশে তো চলছে সমস্ত কিছু, বাংলাদেশে পাবনাতে ওনাকে একটা মিউজিয়াম হয়েছে, সুচিত্রা সাংস্কৃতিক কেন্দ্র, একটা মিউজিয়াম হয়েছে। ওনার যে বাড়িতে উনি থাকতেন, ওনার যে পৈতৃক বাড়ি পাবনায়, পৈতৃক বাড়িতে কিন্তু একটা মিউজিয়াম মতো হয়েছে, এবং মিউজিয়ামটা কিন্তু অত্যন্ত সুন্দর মিউজিয়াম। এবং সেখানে তার ব্যবহৃত জিনিসপত্র, তার ছবি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস ওরা যেভাবে সংগ্রহ করে রেখেছে, যেভাবে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, তা সত্যি তারিফযোগ্য। কিন্তু আমরা এখানে কি করতে পেরেছি? আমরা কিছু করেছি এ পর্যন্ত? শুধু একটা রাস্তার নামকরণ করে রেখেছি আমরা, বালিগঞ্জ সার্কুলার রোডের নাম করেছি, ওই অবধি আর কি। এর বিষয়ে তো আমরা কিছু করতে পারিনি। তাকে নিয়ে একটা সত্যি তার ব্যবহৃত জিনিসপত্র, তার ছবি, তার সিনেমার বিভিন্ন রকম যে সমস্ত বইপত্র, কাগজপত্র ইত্যাদিগুলো যদি রাখা যেত, তাহলে একটা অন্যরকম জিনিস তৈরি হতো বলে মনে করি। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে একই ব্যাপার, হেমন্ত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে একই ব্যাপার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে একই ব্যাপার, পণ্ডিত রবিশঙ্করের ক্ষেত্রে একই ব্যাপার। কেন এগুলো হয়? আমি দর্শকদের কাছে আমি জানতে চাইছি, করজোরে জানতে চাইছি, কেন এরকম হয়, কেন আমরা এরকম ভুলে যাই, কেন তাদের স্মৃতিকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি না সেভাবে। তো আজকে সুচিত্রা সেনের, মহানায়িকার আজকে এই চলে যাওয়ার দিনে
আমাদের সকলকে ভাবতে হবে নতুন করে যে তার স্মৃতিকে চির জাগরুক করে রাখার জন্য বিশেষ এমন করে কিছু করে রাখার বিশেষ করে তার অন্তর্জগতের যে আধ্যাত্ম চেতনা, এটাকে যত বাইরে আনা যায় ততই আমার মনে হয় যে একটা মানে মানুষ একটা বুঝতে পারবে ভোগ বিলাসের শীর্ষস্থান থেকে কিভাবে একটা মানুষ আবার ডাউনে চলে আসে, মানে ত্যাগের যা রাস্তায় চলে আসেন। এবং আমি শুনেছি সুমন দা যে সেই সময় যে তিনি একেবারে সিম্পল লাইফ লিড করতেন, মানে একটা খাতায় লিখে রাখতেন কি করবেন না করবেন, সেই কিন্তু স্টারের জীবন ছিল না। না, উনি সরে এসেছিলেন, অনেক 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 দূরে সরে গিয়েছিলেন গ্ল্যামার জগৎ থেকে, আলোর জগৎ থেকে উনি অন্য আলোর জগতে উনি চলে গিয়েছিলেন। বাহ বাহ। হ্যাঁ, সেটা হচ্ছে মানে কি বলবো, যে জগৎ আমাদের এই যে আলো আমাদের এই জগৎকে পরিব্যাপ্ত করে রেখেছে, হ্যাঁ, মানে জগৎ জননীর প্রতি তার এই নিষ্ঠা, তার এই শ্রদ্ধা, তার এই ভালোবাসা, তার এই আত্মত্যাগ, এটা একটা অন্যরকম অরা সৃষ্টি করেছিল বলে মনে হয়। এটা একটা এটাকে আমি বলবো একটা মহা আলোর ব্যাপার, একটা আলোর স্তর একটা উনি মানে বুঝতে পেরেছিলেন একটা আলো স্তর রয়েছে। সেই আলো স্তরে উনি অংশীদার হওয়ার জন্য উনি সেই গ্ল্যামার জগৎকে উনি তুচ্ছ তাচ্ছিল্য করে সরে এসেছিলেন। বন্ধুরা, যে আলোর কথা সুমনদা বললেন, আধ্যাত্মিক আলো, সে আধ্যাত্মিক আলো চোখে দেখা যায় না, অনুভব করতে হয় মনে মনে। সুমনদা, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। অনেক ধন্যবাদ। আপনি যখনই বলি আপনি তখন মানে স্বতঃস্ফূর্তভাবে। আসলে কি জানো তো, এই মানে এরকম যারা সব বিখ্যাত যারা মানুষ, তাদেরকে তো অনেককেই আমি খুব কাছ থেকে দেখেছি, তাদের অনেকের সম্পর্কে আমি অনেক কিছু লিখেওছি আজ অব্দি। বলতে বড্ড ভালো লাগে, বিশেষ করে এই প্রজন্মের মানুষের কাছে বলতে খুব ভালো লাগে, যাতে তারা এগুলো জানুক। সবাই তো ভুলে যাচ্ছে সবকিছু, এগুলো জানুক না, এগুলো জানলে তো ভালো লাগে। আমরা কোথা থেকে এসেছি, আমাদের শুরুটা কোথা থেকে, এগুলো তো ভাবতে হবে। বাঙালি হিসেবে আমরা কেন নিজেদেরকে আমরা গর্বিত মনে করবো না, সেগুলো তো ভাবতে হবে আমাদেরকে। আমি অহংকার করতে বলছি না, কিন্তু গর্ব অনুভব তো আমরা করতেই পারি, সেটা অসুবিধে কোথায় তাতে। ভালো থাকবেন বন্ধুরা। আর যারা তন্ময়ের যারা দর্শকরা রয়েছেন এই চ্যানেলের, আমি ক্রমশত শুনছি যে এই চ্যানেল আরো বেশি প্রচার লাভ করছে, বহু মানুষ এই চ্যানেল দেখছে। তো তন্ময়ের চ্যানেলকে আপনারা আরো ভালো করে সাবস্ক্রাইব করুন, আরো বেশি করে দেখুন, কেন ও খুব ভালো ভালো প্রোগ্রাম করছে। হ্যাঁ, খুব ভালো ভালো প্রোগ্রাম করছে, ওর প্রতি আমার যথেষ্ট রকম মানে সহযোগিতা রয়েছে। আমি ও আরো উন্নতি কামনা করি, ও আরো এগিয়ে যাক, ও ভালো থাকুক এবং আপনাদেরকে নিত্য নতুন জিনিস দিক, ভালো জিনিস দিক, যাতে আপনাদের মানসিক যাতে উন্নতি হয়, আপনাদের যাতে মনটা আরো অনেক প্রফুল্ল হয়ে ওঠে, তার জন্য ও যাতে আরো ভালো অনুষ্ঠান আপনাদেরকে নিবেদন করতে পারে, তার জন্য করুণাময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নতুন বছরে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা রইল। আপনাদের এই নতুন বছর খুব ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। শুধু আনন্দে নয়, আপনারা মহানন্দে থাকুন। নমস্কার।